আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল বুক বিডি। আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ঢাকা টু কলকাতা ইউএস বাংলা এয়ারলাইন্সের ট্রাভেল এক্সপিরিয়েন্স। আমরা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কলকাতা। ঢাকা থেকে কলকাতার টিকিট আমি ফ্লাইট এক্সপার্টে কেটেছিলাম। আপনারা চাইলে যে কোনো ঘরে বসে ফ্লাইট এক্সপার্ট, গোজায়ান বা বিভিন্ন অ্যাপস থেকে কাটতে পারেন, অথবা কোনো এজেন্সির মাধ্যমে টিকিট কাটতে পারেন। আমাদের খরচ পড়েছিল 31,000 রাউন্ড ট্রিপ ফর 2 পারসন, মানে 15,000 টাকার কিছু বেশি পড়েছিল। আমরা এয়ারপোর্টে এসে একটু কফি খাচ্ছিলাম। এয়ারপোর্টে অনেক লাউঞ্জও আছে, তবে আমরা আজকে লাউঞ্জে যাচ্ছি না, সময় খুব বেশি নেই হাতে। আমরা বাইরে একটা কফি শপ আছে, এখানে কফিগুলো গন্ধটা খুব ভালো লাগছিল, তবে খেতে খুব একটা ভালো না। যাই হোক, কফিটা খেতে খেতে সময় হয়ে গেল। আমরা চেক ইন করলাম, মানে বোর্ডিং কমপ্লিট করলাম। এই যে নতুন 3rd টার্মিনাল কিছুদিন পরে চালু হবে, এই জন্য আমরা ওয়েট করছি, কারণ ঢাকা এয়ারপোর্টের টার্মিনালে অনেক ভিড় থাকে, অনেক ছোট টার্মিনাল। আর যেহেতু প্রবাসী আমাদের দেশে অনেক বেশি যায়, তাই আসলে অনেক বেশি রাশ হয়। এই 3rd টার্মিনালটা চালু হলে আশা করি এই সমস্যা দূর হবে। যাই হোক, আমরা ইউএস বাংলায় আমাদের টিকিট করতে আমাদের এই সময় লাগবে সম্ভবত 35 থেকে 40 মিনিট। আশা করি অন টাইমে প্লেন ছেড়ে যাবে। আমরা ফাইনাল ইমিগ্রেশন বোর্ডিং কমপ্লিট করে এখন আমাদের বাসে উঠলাম। বাসে করে আমাদেরকে নিয়ে যাবে, যেহেতু এখানে মানে এয়ারপোর্টটা অনেক ছোট, সরাসরি প্লেনে ওঠার মতো ব্যবস্থা নাই। আমরা বাসে করে চলে আসলাম। এই যে আমরা সিটে বসে গেছি। আমি জানলার পাশে একটা উইন্ডো সিট পেয়েছি। আপনারা উইন্ডো সিট চাইলে একটু আর্লি চেক করবেন এবং রিকোয়েস্ট করবেন যদি আপনার উইন্ডো সিটে বসতে চান। এখানে আছে কিছু ইনস্ট্রাকশন আছে, ফ্লাইং ইনস্ট্রাকশনে কী করতে হবে এগুলো পড়ে নেবেন। অনেক সিট ফাঁকা রয়েছে। বিমানটা ছাড়তে মনে হয় সম্ভবত একটু দেরি হবে, অনেক প্যাসেঞ্জার এখনও ফাইনাল চেক ইন করেনি। মানে আমাদের টাইমটা পার হয়ে গিয়েছিল, 10 মিনিট বেশি হয়ে গেছে, এখনও প্লেনটা ছাড়েনি। আজকে মানে অনেক বেশ গরম পড়েছে, প্রচণ্ড গরম, মানে এয়ারক্রাফটের ভিতরেও অনেক বেশি গরম। এসিটা তেমনভাবে কাজ করছিল না, জানি না এসি ঠিকমতো কাজ করবে কি না। ওই যে এখনও লাগেজ চেক ইন করানো হয়নি, মানে আমাদের লাগেজগুলো প্লেনে ঢুকছে। আজকে সম্ভবত একটু দেরি হবে। এতদিন ইউএস বাংলায় আমরা মোটামুটি ভালোই সার্ভিস পেয়েছিলাম যতদিন গিয়েছি, আজকে একটু দেরি হচ্ছে, আর ভেতরে গরমে একটু কষ্ট পাচ্ছিলাম। যাই হোক, কমপ্লিট হয়েছে সবার বোর্ডিং। এখন অ্যানাউন্সমেন্ট করছি যে আমাদের প্লেনটি ছেড়ে দেবে, এবং আমাদের প্লেনটি ছেড়ে দিল। প্রায় 15 মিনিট লেট হয়েছিল, 15 থেকে 20 মিনিটের মতো। আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আশা করি যথাযথ সময়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছে যাব। এখানে ফ্লাইং টাইম 1 ঘন্টা দেখায়, কিন্তু আসলে 1 ঘন্টা বেশি সময় লাগে না, এখানে 35 থেকে 40 মিনিটে চলে যাওয়া যায়। কলকাতা তো খুবই কাছে, খুবই শর্ট একটা ট্রিপ। এই সময়টা কিন্তু খুব ভালো লাগে যখন বিমানটা উড়ে যাবে। আর আপনারা অবশ্যই সিট বেল্ট বেঁধে নেবেন, যদিও সিটগুলো খুব কনজাস্টেড, অনেকে পড়ে না, কিন্তু অবশ্যই সিট বেল্টটা বাঁধা উচিত, কারণ যে কোনো সময় প্রচণ্ড ঝাঁকুনি হতে পারে। যাই হোক, আমরা আল্লাহর নাম নিয়ে এখন বিমানটা আমাদের উড়ে গেল মাটি ছেড়ে, বাংলাদেশের মাটি ছেড়ে। আমরা এখন ভারতবর্ষের কলকাতা শহরে যাচ্ছি। চারিদিকে ঢাকা শহরের ভিউ দেখতে দেখতে যাচ্ছি। উপর থেকে আমাদের শহরটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগে পাখির চোখে। এখন আমি ঢাকা শহর দেখছি, ঢাকা শহর ছেড়ে এখন আসলে গ্রামের সাইডে যাচ্ছি। এখনও আসলে ঢাকা শহর যাচ্ছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটু একটু।
প্লেনের গ্লাসগুলো আসলে বেশ ঘোলা, তাই ভিডিওতে কিন্তু অতটা পরিষ্কার আসছে না। এই এয়ারলাইন্সে আমি আশা করছি যে ওদের গ্লাসগুলো ভালো করে ক্লিন করবে। সার্ভিস মোটামুটি ভালো হলে ওদের গ্লাসগুলো কিন্তু একেবারে অনেক ঘোলা হয়ে গেছে। মালদ্বীপের আমরা যখন গিয়েছিলাম তখনও তাই দেখেছিলাম। যাই হোক, আমাদেরকে খাবার দেওয়া হলো, ছোট একটা মানে জার্নি, তারপরেও একটা স্ন্যাক্স এখানে প্রোভাইড করা হয়। দেখি বাক্সের ভিতরে কী আছে, স্যান্ডউইচ বা বার্গার এই ধরনের সম্ভবত কিছু আশা করছিলাম, কারণ প্রতিবার অনেকবারই আমার ইউএস বাংলায় ট্রাভেল করা হয়েছে। এরকম একটা প্যাকেজিং থাকে, প্যাকেজিংয়ের ভিতরে সম্ভবত একটা স্যান্ডউইচ। এটা খুললে বুঝতে পারবো আসলে কী স্যান্ডউইচ। সম্ভবত আগে একবার চিজ স্যান্ডউইচ দিয়েছিল, এখন হয়তো চিজ বা চিকেন এই একটা কিছু হবে। আর সাথে একটা ডাইজেস্টিভ বিস্কিট ছিল। এখন আমরা মেঘের উপর ভেসে গেছি, আর নিচে অল্প অল্প দেখা যাচ্ছে আমরা বাংলাদেশের বর্ডার ক্রস করে ফেলেছি, ইন্ডিয়ার সীমানায় পৌঁছে গেছি। একটু পরে আমাদের প্লেন ল্যান্ড করবে। এখন দেখা যাচ্ছে ভারতবর্ষের ভূমি দেখা যাচ্ছে, মানে খুবই অল্প সময় আমরা পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের বিমান কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে ল্যান্ড করবে। পাইলট অলরেডি আমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছে যে আমরা কলকাতার কাছাকাছি চলে এসেছি, সিট বেল্ট বেঁধে নেওয়ার নির্দেশনা চলে আসছে। এই যে দেখা যাচ্ছে কলকাতার আশেপাশের জায়গাগুলো, নেতাজি সুভাষচন্দ্র এয়ারল্যান্ডে, মানে এতে আমরা ল্যান্ডিং করছি। সুবহানাল্লাহ, আমরা এখন পৌঁছে গেলাম কলকাতায়। ল্যান্ডিংটা কিছুটা হার্শ ছিল, আর বাকি সময় ফ্লাইটটা বেশ ভালোই ছিল। আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর, চমৎকার। বাইরে একদম পরিষ্কার ঝকঝকে তকতকে রৌদ্র দীপ্ত একটা দিন। গ্লাসটা একটু পরিষ্কার হলে আসলে ভিউগুলো আরও সুন্দর করে আপনাদের দেখাতে পারতাম। আমাদের এখন প্লেন চলে আসছে, আমাদের লাগেজটা খুব তাড়াতাড়ি নেওয়ার জন্য গাড়ি চলে এসেছে, লাগেজগুলো আনলোড করবে। ওরা কিন্তু খুবই এটা সুইফট করে, লাগেজ পেতে খুব একটা দেরি হয় না। আপনারা যে ভিসায় আসবেন সেই ভিসার সাথে সংশ্লিষ্ট কাগজপত্র অবশ্যই সাথে রাখবেন। হোটেল বুকিং, যদি মেডিকেলের জন্য আসেন মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর ট্যুরিস্ট ভিসায় আসলে রিটার্ন টিকিট আপনাদের কাছে দেখতে যাবে। এগুলো সাথে রাখলে আর কোনো সমস্যা হবে না। আর এনওসি রাখতে পারেন সাথে, অবশ্যই রাখবেন, কারণ চাইলে ওরা দেখতে পারে। যাই হোক, আমরা একটু ওয়াশরুমে একটু ফ্রেশ হয়ে নিলাম এবং লাগেজটা কালেক্ট করার জন্য আমরা বেল্টে চলে গেলাম। লাগেজ অলরেডি পেয়ে গেছি খুব তাড়াতাড়ি, 5-10 মিনিটের মধ্যে লাগেজ পেয়ে গিয়েছি। আর ইমিগ্রেশনে আমাদের কোনো প্রশ্নই তেমন করেনি, শুধু জিজ্ঞেস করেছে যে রিটার্নটা কবে, রিটার্ন এয়ার টিকিটটা দেখতে চাইনি, শুধু রিটার্নটা কবে সেটাই জানতে চেয়েছিল। আর কী কারণে এসেছি সেটাই জানলো। আমরা পারপাসটা বললাম, আপনার পারপাস অফ ভিজিটটা হয়তো জিজ্ঞেস করতে পারে। আর একটা ফর্ম থাকে, সেটা আপনি প্লেনে ফিল আপ করবেন ফরেনারদের জন্য, যে সেখানে আপনার হোটেলের নাম এগুলো দিবেন। আমরা যাত্রী অ্যাপ সেবাটা ডাউনলোড করে নিয়েছিলাম, ওখানে বাইরে লোক থাকে এবং তার মাধ্যমে আসলে আমরা ট্যাক্সি বুকিং করতে চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়নি। আর আমার যেহেতু উবার অ্যাপ অলরেডি ছিল, আমি উবারে ট্যাক্সি বুকিং করে নিলাম। এখান থেকে আমার ট্যাক্সি ভাড়া নিয়েছিল 750। আমরা নিউ মার্কেট এলাকায় থাকবো, আজকে প্রচণ্ড গরম, তাই আমি আসলে এসি ট্যাক্সি বুকিং দিয়েছিলাম। একটু বড় ট্যাক্সি নিয়েছি, আমার 750 রুপির মতো এসেছিল। আর আপনারা যদি সিঙ্গেল ট্রাভেল করেন, লাগেজ না থাকে, আপনারা চাইলে বাসে করেও চলে যেতে পারেন। এয়ারপোর্ট থেকে কিন্তু ধর্মতলা পর্যন্ত বাস যায়। আসলে যে এলাকায় থাকবেন সেই এলাকায় আপনারা বাসে যেতে পারেন। খুব সুন্দর ফুল ফুটে আছে, মানে খুবই রোদ উজ্জ্বল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, আর অনেক নাম না জানা ফুল দেখতে পাচ্ছি। কলকাতা শহরে অনেক অনেক কিন্তু পুরানো গাছ আছে, যেগুলো দৃশ্য দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগছে। এখন আমরা এই যে রয়্যাল আইসিটি, এটা সম্ভবত রয়্যাল আইসিটি নামে একটা 5 স্টার হোটেল, ওটার পাশ দিয়ে গেলাম, চলে এসেছেন দেখতে দেখতে নিউ মার্কেট এলাকায়।
আজকে রাস্তাঘাট বেশ ফাঁকাই ছিল, সম্ভবত কোনো ছুটির দিন আছে। যাই হোক, আমরা হোটেলে চেক ইন করলাম। আমরা এসেছি নিউ মার্কেট এলাকার একেবারেই ওপরে সালভেশন আর্মি রেড শিল্ড গেস্ট হাউসে। এই হোটেলে আমরা আগেও এসেছি। এই হোটেলের আমার একটা ব্লগ আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আর এই ভিডিওতেও আমি দেখাবো। আমরা এবার নিয়েছিলাম একটা ডিলাক্স রুম। প্রথমে আমরা স্ট্যান্ডার্ড রুম বুকিং দিয়েছিলাম, সেখানে চেক ইন করে আসলে আমার তেমন ভালো লাগেনি, পরে আমি আপগ্রেড করে নিয়েছি। booking.com-এ আপনারা এই হোটেলটা পেয়ে যাবেন, এছাড়া হোয়াটসঅ্যাপে আপনারা নিতে পারেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুমটা। প্রথমে আমরা এই রুমটা নিয়েছিলাম, কিন্তু এই রুমটা একটু বেশ ছোট, আর আসলে বাথরুমটাও অনেক বেশি একটা পরিষ্কার না। এমনি পরিষ্কার হলে অনেক পুরনো। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ড রুম। আর পরবর্তীতে আমরা রুমটা শিফট করলাম। এখন আমরা যাচ্ছি একটু ডিলাক্স রুমে। রুমটা একটু বড়, স্পেশাস। এটা হচ্ছে ডিলাক্স ক্যাটাগরির রুম। এই হোটেলে ট্রিপল এবং চাইলে 4 জনেরও রুমে আছে, 2 জনেরও, এবং সিঙ্গেল রুমে অ্যাভেলেবেল। এই রুমে একটা ফ্রিজ আছে, সেখানে ওইটাতে ছিল না, তবে ফ্রিজটা তেমনভাবে কাজ করছে না। দেখি অন করে কাজ করে কি না। একটা টিভি ছিল, আর ওয়াশরুম আছে, আর বেডটা একটু বেশ বড়। মানে ওই রুমের বেডটা একটু বেশ ছোট ছিল, আর এই রুমটা একটু বড়, খোলামেলা। আর এখানে এই যে জানলা দিয়ে একটা ভিউ আছে সুন্দর। ও পাশে একটা খুব সুন্দর চমৎকার হেরিটেজ হোটেল আছে, সেটা হচ্ছে এলগিন ফাউলিন, আপনারা হয়তো অনেকেই চেনেন। আর এই যে ওয়াশরুমটা এটা একটু ভালো, ওইটার থেকে বেটার, একটু বড় সড়ো আছে। টয়লেট্রিজগুলো দিয়েছে শ্যাম্পু আর শাওয়ার জেল। টুথব্রাশ কিন্তু দিবে না, সেটা আপনাদেরকে নিয়ে আসতে হবে। আর এখানে কিছু স্ন্যাক্সও প্রোভাইড করা হয়েছে, এটা কমপ্লিমেন্টারি ছিল, যেটা বেশ ভালো লেগেছে আমার কাছে। যে বেশিরভাগ হোটেলে কিন্তু এগুলো দেয় না, এই গেস্ট হাউসে মানে ছোটো ছোটো কেক, তারপরে বিস্কিট, চিপস এগুলো দিয়ে থাকে। এছাড়া চা কফিও দিয়েছিল। এই যে বাইরে খুব বড় একটা জায়গা আছে হোটেলে, মানে চাইলে কার পার্কিং আছে এই গেস্ট হাউসটাতে। এই যে বাইরের ভিউটা। আমরা এখন একটু খাওয়া দাওয়া করতে বের হব। পরদিন সকালে আমি ব্রেকফাস্টে একটু দেখিয়ে দিচ্ছি, অনেকে হয়তো দেখতে চাবেন। এই হোটেলের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড আছে, আবার ব্রেকফাস্ট ছাড়াও আপনারা নিতে পারেন। আমরা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম। এখানে মানে বেসিক কিছু ব্রেকফাস্ট ছিল। পরোটা ছিল, প্রথম দিন পরোটা ছিল, তারপরে আলুর দম, এটা খুবই মজার ছিল। এছাড়া কর্নফ্লেক্স ছিল এবং ব্রেড বাটার এগুলো ছিল, এবং একটা ফ্রুটস দেওয়া ছিল। এর থেকে আসলে বেশি কিছু খাওয়া যায় না সকালে। আর চা ছিল। এই যে ব্রেড বাটার, আর আমরা এই যে আলুর দমটা নিয়েছিলাম। মানে পরোটাটা কিন্তু খুবই মজা ছিল, খুব কম তেলে। আর এখানকার খাবারগুলো মানে যে রান্না করেছে খুবই মজার, খুবই হালকা তেলে সেকে দিয়েছিল পরোটাটা, এই জন্য বেশ ভালো লাগছিল। গমের তৈরি। আর তরমুজটা খুব মিষ্টি ছিল। আমরা ব্রেকফাস্ট করে প্ল্যান করছিলাম, আমরা হসপিটালে চলে আসলাম। এটা হচ্ছে মানিপাল হসপিটাল, সল্ট লেকে অবস্থিত। আপনারা যদি এই সম্পর্কে ব্লগ দেখতে চান কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পরবর্তী পর্বে মণিপাল হসপিটাল নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেখানে বিস্তারিত ইনফরমেশন দিব। আমরা ডাক্তারের জন্য ওয়েট করছি, পরবর্তীতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন।